ভোট দিন লড়তে, ভোট দিন গড়তে। ওই দিন দিন জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন? মোদী মমতা জবাব দাও। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 7 টাকা বাড়ানো হলো কেন? মোদী মমতা জবাব দাও। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 7 টাকা বাড়ানো হলো কেন? মোদী মমতা জবাব দাও। হয়তো বলি গরিব মানুষের ভোটে জিতে গরিবের পেটে লাথি মারা চলবে না। গরিব মানুষের ভোটে জিতে গরিব মানুষের পেটে লাথি মারা চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। উত্তরপাড়া কেন্দ্রে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। উত্তরপাড়া কেন্দ্রে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। এই ছবিগুলো একটু ভালো করে নিস, ঠিক আছে? সঙ্গে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। বাংলার লড়াকু নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। আপনার আমার সবার নয়নের মণি কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। উত্তরপাড়া বিধানসভা মনোনীত সিপিআইএম প্রার্থী পরিচিত লড়াকু নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি ইতিমধ্যে আপনাদের এলাকায় প্রবেশ করেছেন। কমরেড মীনাক্ষী বিধানসভা কেন্দ্রে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। দুর্নীতি চলছে, যেভাবে নারী নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে, মানুষের এই দাবিকে যাতে বিধানসভার অভ্যন্তরে জোরালো ভাবে তুলে ধরতে পারে, তাই একজন যোগ্য ব্যক্তিকে উত্তরপাড়া থেকে আপনারা সকলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে প্রবেশ করবার অধিকার আপনারা দেবেন। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারী একজন নেত্রী যা বিধানসভার অভ্যন্তরে মানুষের সাথে লড়াই করবে, এই সুযোগ আপনারা করে দেবেন। বন্ধুগণ, আসন্ন উত্তরপাড়া বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আপনার আমার অতি পরিচিত লড়াকু নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি ইতিমধ্যেই আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এই অঞ্চলের মানুষের কাছে আমাদের আহ্বান, কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে। এখন কমরেড মীনাক্ষী মুখার্জি তার মূল্যবান কিছু বক্তব্য আপনাদের এখানে তুলে ধরবেন। আমাদের এই ছোট পথসভার মধ্যে দিয়ে কমরেড মীনাক্ষীকে বলবার জন্য অনুরোধ করছি। সাথী বন্ধু সুধী নাগরিক, আমার গুরুজনেরা, আপনারা আমার সবাই প্রণাম নেবেন। যারা আমার থেকে ছোট আছেন, যারা আমাদের সমবয়সী, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আসুন সবাই মিলে পশ্চিমবঙ্গের আগামী মে মাসে যে সরকারটা তৈরি হবে, এই পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে 23টা জেলা থেকে 294 জন প্রার্থীকে গোটা পশ্চিমবঙ্গ ভোটে জিতিয়ে পাঠাবে। তারা দেশের সরকার গঠন করবে, বিভিন্ন মন্ত্রী হবে, কেউ পৌরমন্ত্রী হবে, কেউ পরিবহন মন্ত্রী হবে, কেউ শিক্ষা, কেউ স্বাস্থ্য, এবং একটি নিয়ম তৈরি হবে। আর সেই নিয়মটা কার্যকরী করবে এই গোটা পশ্চিমবঙ্গের প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন। তারা নীতি তৈরি করবেন। আপনার পঞ্চায়েত, আপনার পৌরসভা, আপনার এখানকার বিভিন্ন সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, তারা সেই নীতিকে আপনার সামনে তুলে ধরবেন এবং এটা চলবে আপনার ট্যাক্সের টাকায়।
তার মানে আগামী একটা মাস, শুধুমাত্র আগামী 5 বছরের জন্য নয়। একটু সরে যান, স্কুল গাড়িটাকে যেতে দিন, রাস্তা ছেড়ে দিন, রাস্তাটা একদম ছেড়ে দিন, সবাই ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিন। এই টোটোটা আরেকটু সাইড করা যাবে না? ওজন নেই যে বাড়িটা পড়ে যাচ্ছে। একটু টোটোটা সাইড কর, সাইড কর, সাইড টোটোটা। তার মানে আগামী 29 এপ্রিল গোটা পশ্চিমবঙ্গের জন্য আপনাদের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। শুধু 5টা বছরের জন্য নয়, এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের 5টা বছর। মানে এই পশ্চিমবঙ্গে যদি আরো 100 বছর এগিয়ে যাওয়ার ইতিহাস থাকে, তাহলে 5টা বছরের সিদ্ধান্ত আপনারা নেবেন। তারপরে আরো 5টা বছরেরও নিতে পারেন, কিন্তু এই 5টা বছর খুব গুরুত্বপূর্ণ। এই 5টা বছরে পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য পরিষেবা কি হবে? 2 টাকার টিকিটে সরকারি হসপিটালে ট্রিটমেন্টের জায়গা ছিল। বিজেপি সরকার আয়ুষ্মান ভারতের একটি কার্ড করেছে, আর পশ্চিমবঙ্গের সরকার স্বাস্থ্য সাথীতে আরেকটি কার্ড বানিয়েছে। হসপিটালে গেলে, মানে সরকারি হসপিটালে গেলে, যেখানে 2 টাকার টিকিটে ট্রিটমেন্ট হয়, যেখানে ডাক্তারদের সরকারি বেতন দেওয়া হয়, পেশেন্ট পার্টির ভিজিটের পয়সা থেকে তাদেরকে বেতন দেওয়া হয় না। মীনাক্ষী সিপিআইএম এর ক্যান্ডিডেট। যেখানে যারা নার্স আছে, যারা ওয়ার্ড বয় আছে, তাদের বেতন আপনার টাকা থেকে, আপনার ট্যাক্সের টাকা থেকে হয়, কিন্তু আপনার ভিজিট থেকে হয় না। তারা সেই হসপিটালেও আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনার এই অপারেশনটা হয়ে যাবে, আপনার স্বাস্থ্যসাথীর কার্ড আছে? জিজ্ঞেস করা হয় কিনা? সরকারি হসপিটালেও গিয়ে জিজ্ঞেস করে, আপনার স্বাস্থ্যসাথীর কার্ড আছে? অথচ ওই হসপিটাল চালানোর জন্য আমার ট্যাক্সের টাকা সরকারের ঘরে আছে, তারপরও সরকারি হসপিটালে জিজ্ঞেস করে স্বাস্থ্যসাথীর কার্ড আছে? মানে স্বাস্থ্যসাথীর কার্ডে সরকার আমাকে যে 5 লাখ টাকা দিয়েছে, সেই 5 লাখ টাকাটা আবার হসপিটালে দিতে হয়। যে 5 লাখ টাকাটা সরকারি কার্ডে আছে, সেই 5 লাখ টাকাটা আপনি যখন প্রাইভেট নার্সিং হোমে যাবেন তখন সেখানেও দিতে হয়। কিন্তু আমার স্টেট জেনারেল হসপিটালে সবার স্বাস্থ্যসাথীর 5 লাখ টাকা, সেটা দিয়ে স্টেট জেনারেল হসপিটালের বাইরে না তো নোংরা পরিষ্কার হচ্ছে, না তো 5টা বেড বাড়ছে, না তো 4টা ডাক্তার বাড়ছে, আর না তো ভালো কোয়ালিটির ওষুধ পাওয়া যাচ্ছে। অথচ সব নিয়ম আছে। যদি সারা মাসে এত পেশেন্ট হয়, তাহলে এতগুলো বেড করতে হবে। পোড়া পেশেন্ট যদি এত হয়, তাহলে ট্রমা কেয়ার বানাতে হবে। অ্যাক্সিডেন্ট কেসের জন্য ট্রমা কেয়ার করতে হবে। আগুনে পুড়ে যাওয়া বার্ন কেসের জন্য বার্ন ওয়ার্ড করতে হবে। অথচ সরকারের হসপিটালগুলোতে গেলে, গত পরশুদিন স্টেট জেনারেল হসপিটালে গিয়ে দেখলাম বেডে পেশেন্ট নেই, বেডে একটি কুকুর বসে আছে। ছবি আছে আমাদের কাছে, পেশেন্টও আছে, কুকুরও আছে, ডাক্তারও আছে, নার্সও আছে একসাথে।
এটা চলতে পারে না পশ্চিমবঙ্গে। কুকুরের যদি শরীর খারাপ হয়েছে, যদি কুকুরের শরীর খারাপই হয়েছে, তো তার জন্য আলাদা হসপিটাল করে দিন না। মানুষের হসপিটালের মানুষের বেডে কেন কুকুর শুয়ে থাকবে? কেন? তাদের জন্য আলাদা ব্যবস্থা করুন। সরকারি রেশনের দোকান, মানুষ সরকারি রেশনের চাল আর বাজারের চাল দু হাতে নিয়ে তুল্যমূল্য বিচার করছেন, অথচ বাজারের চালও চাষির কাছ থেকে আসছে, রেশনের চালও চাষির কাছ থেকেই আসছে। তাহলে সরকার যখন রেশনে চাল দিচ্ছে তার কোয়ালিটির সাথে আপোষ করছে। রেশনের চাল, বাজারের চাল, দুটো চালেরই প্রতিদিন দাম বাড়ছে। রোজগার আপনারা বলুন, কত ধরনের লোক আছে যারা কাজ করছেন, ছোটখাটো দোকানদার সবজি হাতে নিয়ে বসে আছেন, অন্যের দোকানে কাজ করছেন, অন্যের দোকান ভাড়া নিয়ে কাজ করছেন, টোটো চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, ইলেকট্রিকের কাজ করে দিচ্ছেন, কল মিস্ত্রির কাজ করছেন, সাফাই কর্মী আছেন, রাজমিস্ত্রি আছেন, লোকের বাড়িতে কাজ করতে যাচ্ছেন, সন্ধ্যাবেলা রুটি বানিয়ে দিচ্ছেন, ফাস্টফুডের ঠেলা আছে, লোডিং আনলোডিং এর কাজ আছে, সমস্ত কাজ আছে, কিন্তু বেতন 5,000, 7,000, 10,000, 9,000, 11,000, খুব বেশি হলে 15,000। জিজ্ঞেস করুন একটা এমবিএ পাস করা ছেলেকে, বিবিএ করে, এমবিএ করে, বিজনেস ম্যানেজমেন্ট করে নিয়েছে, মাস্টার্স করে নিয়েছে, তারপরেও এই পশ্চিমবঙ্গের বুকে তার স্টার্টিং স্যালারি শুরুর বেতন 15 থেকে 20, তারপরে বাড়বে কিনা জানি না। মাথায় ছাতা ছিল, মাথায় ছাতা ছিল, 8 ঘন্টার কাজ, ন্যূনতম বেতন, রিটায়ার্ড করলে পেনশন, কাজ যখন বন্ধ হবে যদি কাজ থেকে বসিয়ে দেয় সরকারের সঙ্গে কথা বলতে হবে, শ্রমিককে ক্ষতিপূরণ দিতে হবে। একটা ছাতা ছিল, ছাতাটার নাম ছিল শ্রম আইন। বিজেপির পার্টি এলো, 12টা বছর ধরে পরিচালনা করছে, তৃতীয়বারের জন্য মোদী সরকার ফিরে সরকার গঠন করেছে, কিন্তু শ্রমিকের মাথার উপরে যে ছাতাটা ছিল সেই ছাতাটা বন্ধ করে দিল। এখন 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টার কাজ, ন্যূনতম বেতন নেই। আপনি বলুন, যদি একটা ন্যূনতম বেতন সরকারি জায়গায় না থাকে, সরকারি স্ট্যাম্প লাগানো জায়গায় যদি না থাকে, গণপরিবহনে যদি না থাকে, তাহলে লোকের বাড়িতে যিনি কাজ করছেন, যিনি ঠেলা চালাচ্ছেন, যিনি লোকের দোকানে একটা হেল্পারের কাজ করছেন, তার ন্যূনতম বেতনের গ্যারেন্টি থাকবে? সরকার যদি হাত তুলে নেয়। আচ্ছা, যদি বেতন না থাকে, সবার যদি সংসার পরিচালনা করার জন্য তার প্রয়োজন অনুযায়ী টাকা না থাকে, তাহলে সকালবেলার বাজারে বাজারগুলো চলবে? দোকানে, বাজারে, হাটে, সবজির বাজারে কেনাকাটা হবে? কেনাকাটার পরিমাণ যদি কমে যায়, সরকারের কাছে পয়সা যাবে, ট্যাক্সের টাকা? সরকারের ঘরে যদি পয়সা যদি না যায়, ট্যাক্সের টাকা না যায়, আপনি মাথা খুঁড়ে মরে যান। উত্তরপাড়ার একটাও রাস্তা চওড়াও হবে না, ড্রেনেজ সিস্টেমও হবে না, মশা কামড়েই যাবে, যানজটও ঠিক হবে না, আর কোনো হসপিটাল, কোনো স্কুল ঠিক হবে না। পাপ করেছে, পাপ, রাজনৈতিক পাপ করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার, পাপ করেছে রাজনৈতিক। শ্রমিকের মাথার উপরে যে ছাতাটা ছিল সেই ছাতাটা যখন বিজেপি বন্ধ করেছে, আপনাদের সাংসদরা তার বিরোধিতা করেননি। পশ্চিমবঙ্গের বিধানসভাতে শ্রম কোডের বিরুদ্ধে কি অধিবেশন এনেছে, কি সিদ্ধান্ত নিয়েছে, কি রেজুলেশন নিয়েছে? পাপ করেছে তৃণমূল কংগ্রেসের পার্টিটা পশ্চিমবঙ্গে। চাকরির পরীক্ষা বিক্রি করেছে, 2,48,744 জন লাস্ট 8 বছরে সরকারি লোকজন রিটায়ার্ড করেছে, সেখানে নতুন করে কতজনকে চাকরি দিয়েছে একটা তথ্য দিতে পারছে না তৃণমূল কংগ্রেস পরিচালিত আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার। লাস্ট 12টা বছরে 2 লাখের বেশি কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, ভোকেশনাল, কম্পিউটার, প্যারা টিচার, সয়েল টেস্টিং, স্মার্ট মিটার রিডিং করবে, মানে আপনার বাড়িতে এখন যে মিটার আছে সেই মিটার রিডিং করতে যাবে।
এই সব কিছুটা থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল। সরকার নিয়োগ করবে না, সরকার কারোর সাথে চুক্তি করবে না। ওই কোম্পানির সঙ্গে সেই সংস্থা একটা করবে, সেই কোম্পানি একটা লেবারকে নিয়োগ করবে। সরকার লেবারকে পয়সা দেবে না, সরকার সেই কোম্পানিকে পয়সা দেবে, সেই কোম্পানি সেই লেবারকে পয়সা দেবে। এই সরকার শ্রমিকদেরকে দেখবে, বেকার ছেলে মেয়েদেরকে দেখবে? পাপ করেছে তৃণমূল কংগ্রেসের সরকারটা, পার্টিটা। সরকারি চাকরি বিক্রি করেছে, ঘুষের টেবিল খুলেছে। আপনি বলুন, আপনি সরকারি চাকরি করতে চান ঘুষ না দিয়ে, বা যদি আপনি ঘুষ দিতে চান, কাকে ঘুষ দেবেন? ঘুষের কাউন্টার যদি তৃণমূল কংগ্রেস না খুলতো, তাহলে কেউ ঘুষ দেবার জায়গা পেত না। রাস্তায় পথে ঘাটে কেউ তো টাকাটা নামিয়ে দিয়ে আসেনি, টেবিল খুলেছিল বলে তো লোক ঘুষ নিয়েছে। আর সেই ঘুষ নেবার পরে সেই কোটা রিক্রুটমেন্ট প্রসেসটা দুর্নীতিগ্রস্ত হয়েছে, চাকরি হয়নি। পাপ করেনি পশ্চিমবঙ্গের সরকারটা? কয়লা বিক্রি করা, পাচার করা, বালি পাচার করা, মাটি পাচার করা, মিড ডে মিলের চাল চুরি করে নেওয়া, কোন চুরিটা বাদ দিয়েছে? রাজনৈতিক পাপ করেনি? যখন লড়াই করেছে, আন্দোলন করেছে, মেরেছে, পিটেছে, জেল দিয়েছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, মিথ্যে কেস দিয়েছে, এলাকা ছাড়া করে দিয়েছে, ঘর ছাড়া করে দিয়েছে, ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছে। আরে আমি লোকের কথা কি বলবো? আমরাই তো লড়তে গেছি। 2019 সালে নবান্ন অভিযান করেছি, 1 লাখ বেকার ছেলে মেয়ের ফর্ম ফিল আপ করে। ভাতার কথা বলছেন? আমরাই তো দাবি করেছিলাম 2019 সালে, 2021 সালের ভোটের আগে, যে এই নিন 1 লাখ বেকার ছেলে মেয়ের ফর্ম, আমাদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ দিন। কাজ যদি না দিতে পারেন, যতদিন না কাজ দিতে পারবেন ততদিন বেকার ছেলে মেয়েগুলোকে প্রতি মাসে 6,000 টাকা করে ভাতা দিন। মেরেছে, পিটিয়েছে, হাড়গোড় ভেঙে দিয়েছে, জেল কেটেছি, কেস খেয়েছি, মার খেয়েছি, অ্যাটেম্পট টু মার্ডার কেস খেয়েছি, তৃণমূলের গুন্ডাদের মার খেয়েছি, পুলিশের মার খেয়েছি। আজও পর্যন্ত মাসে 2 দিন, 3 দিন, 4 দিন কোর্টে দাঁড়াতে হয়। যা জিজ্ঞেস করে মীনাক্ষী মুখার্জি, হাত তুলে দাঁড়াতে হয়, হ্যাঁ আমি উপস্থিত আছি। কি দোষ ছিল আমাদের? কি দোষ? চাকরির জন্য লড়তে গেছি, কি দোষ ছিল? ভাজাল স্যালাইনের কারখানার গেটে তালা লাগাতে গেছি, যে স্যালাইনে পশ্চিমবঙ্গের পোয়াতি মাগুলো, বাচ্চাগুলো মরে গেল, কি দোষ ছিল? অভয়ার গাড়িটা আটকে দিয়েছিলাম বলে আমরা, কি দোষ ছিল আমাদের? সবার জন্য চাকরির দাবিতে নবান্ন অভিযান করেছিলাম, কি দোষ ছিল? করোনার সময় সবাইকে রেশন দিতে হবে, তার জন্য মিউনিসিপ্যালিটির গেটে দাঁড়িয়েছিলাম। তাহলে যদি আমাদেরকে মার খেতে হয়, কেস খেতে হয়, তাহলে ভাবছেন গোটা পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষকে কিভাবে এরা মাথা নামিয়ে দিয়েছে? আজ এই বাজারে যারা বাজার করতে এসছেন, আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, মন খুলে কথা বলতে পারেন তো? পাড়ার মোড়ে মন খুলে ফেসবুকে একটা পোস্ট করতে পারেন তো? যে কোনো পার্টির, যে কোনো নেতার কোনো খারাপ কাজ দেখলে মন খুলে সমালোচনা করার অধিকার আছে? যে কোনো পার্টি, যে কোনো রাজনৈতিক দলের, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, মন খুলে প্রশংসা করতে পারেন? কোন পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গে? ভয়। জিজ্ঞেস করুন টোটো চালকদের। গোটা উত্তরপাড়া জুড়ে একটা স্ট্যান্ড আছে, মৌরুসি পাট্টা চলছে, কয়েকটা টোটো চালক সেই স্ট্যান্ডে দাঁড়াবে, আর বাকিরা সব ঘুরে 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 বেড়াবে, লাইন থাকবে, আর পুলিশ আসবে, আর ইউনিয়ন আসবে, আর পয়সা নেবে। 17,000 টাকা টোটো চালকদের কাছ থেকে নিয়েছে, 2,845 টাকার রসিদ দিয়েছে, বাকি রসিদ দেয় না। ফ্ল্যাট বানিয়েছে, প্রতিদিন 1 টাকা করে নালি সাফাই করার জন্য, গার্বেজ পরিষ্কার করার জন্য, জঞ্জাল পরিষ্কার করার জন্য 1 টাকা করে দিয়ে মাসে 30 টাকা আলাদা করে ট্যাক্স দিতে হয়। কেন? বসত বাড়িতে কেন নেন না? কেন নেন না? গঙ্গার পাড়ে থাকে উত্তরপাড়া, জল নেই, ল্যাট্রিন নেই, ড্রেনেজ সিস্টেম নেই, সাফাই কর্মীরা কাজ করছে, 26 দিন কাজ করলে 300 টাকা বেতন, খুব বেশি হলে 315 টাকা। যদি সরকার 6টায় ঢুকতে হবে, যদি 20 মিনিট দেরি হয়ে যায় তাহলে কাজের নাগা হয়ে গেল।
26 দিনের যদি চাকরি করে তাহলে 315 টাকা করে হাজিরি। যদি 26-এর নিচে 25 দিন কাজ করে গোটা মাসের বেতনটা 250 টাকা করে হয়ে যায়। যান গিয়ে জিজ্ঞেস করুন মিউনিসিপ্যালিটিতে কত বেতন পায়। 300 টাকা করে হলে সারা মাসে 9000 টাকা। আপনি বলুন, যারা বাজার করতে এসেছেন 100 টাকার সবজিতে দিন চলে? 100 টাকার? তাহলে যদি 100 টাকার সবজি, 100 টাকার চাল ডাল, 100 টাকার বাচ্চার লেখাপড়া, 100 টাকা ওষুধ বলে, তাহলে কালকের জন্য ক পয়সা বাঁচবে? অথচ এরাই তো প্রত্যেকটা দিন আমাদের জঞ্জাল পরিষ্কার করছে। কি আছে এদের জন্য আইন? বিগত 15টা বছর ধরে এই পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে আপনাদের বিধায়ক সহ এই এলাকার শেষ 3 বারের বিধায়করা কটা করে আইন তৈরি করেছে? কি আছে এদের সেফটি, কি আছে সিকিউরিটি? আর যদি ছিল এদের মাথায় গোটা দেশের আইন, সেই আইনগুলোকে আজকে বন্ধ করে দিল বিজেপি সরকার। গ্যাসের দাম বাড়ালো 60 টাকা, ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা নিচ্ছে আম্বানি আদানিরা। 29,000 কোটি টাকা ধার নিয়ে আর মাত্র 23 কোটি না 26 কোটি টাকা দিয়ে পার পেয়ে গেল। কে মধ্যস্থতা করলো টেবিলে? কে? ওই তো আমাদের গোটা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে যে মাগুলো মাইক্রো ফিন্যান্স থেকে ধার নিচ্ছে, 50 টাকা ধার, 50,000 টাকা ধার নিলে সারা বছরে 70,000 টাকা তাদেরকে শোধ করতে হয়। যদি কোনো মাসের কিস্তি, কোনো সপ্তাহের কিস্তি যদি শোধ করতে না পারে, বাড়িতে বাউন্সার চলে আসে, তাহলে আম্বানি আদানিরা কোন লাট সাহেবের বেটা যে হাজার হাজার কোটি টাকা ধার নিল আর কোন টেবিলে বসে মাত্র 23 কোটি টাকা দিয়ে মুকুব হয়ে গেল? बीजेपी चालाচ্ছে सरकार, मोदी का सरकार, मजबूत सरकार। अरे कौन सा मजबूत सरकार? ये तो मजबूत सरकार है। कौन सा देश से पेट्रोल खरीदेगा, कौन सा देश से गैस खरीदेगा, कौन सा देश के साथ ठीक तरह से बात करेगा, कौन सा देश के खिलाफ ये अपना तवज्जो रखेगा? निजर कथा बोलार दम नेই। আর একে বলবো আমরা মজবুত সরকার। গোটা পশ্চিমবঙ্গের জন্য আগামী 5টা বছরের শুধুমাত্র সিদ্ধান্ত নয়, যারা আমরা খেটে খাচ্ছি শ্রমজীবী মানুষ তাদের ভবিষ্যৎ আর গোটা পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষের ভবিষ্যৎকে ঠিক করার সময় এসেছে। আমরা লড়তে জানি, আমরা রাস্তা ছেড়ে দিতে জানি না, আমাদের সাহসে ভাটা নেই। আর কি ভয় দেখাতে পারো? জেল খাটিয়ে নিয়েছো, হাড়গোড় ভেঙে দিয়েছো, কেস খাইয়ে দিয়েছো, এর বেশি আর আমাদের কোনো ভয় নেই। আমরা শুধু আপনাদের কাছে এসেছি যে লড়াইটা 5টা বছর রাস্তায় লড়েছি, সেই লড়াইটা বিধানসভার ভেতরে আপনাদেরকে সাথে নিয়ে লড়তে চাই। উত্তরপাড়ার স্কুল, উত্তরপাড়ার হসপিটাল, উত্তরপাড়ার রাস্তাঘাট, উত্তরপাড়ার বেকার ছেলে মেয়েদের মাথা উঁচু করে বেঁচে থাকার একটা জায়গা। আমরা জানি এটা একদিনে হবে না, কিন্তু আমরা আপনাদেরকে কথা দিতে পারি, এই লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে বিধানসভার ভেতরে লড়াইটা হবে। তাহলে একদিনে কি হবে? একদিনে কি হবে? 4টা মে উত্তরপাড়াতে লাল আবির হবে আর তারপরে শপথ গ্রহণ হবে। তাহলে একদিনে যেটা হবে সেটা আপনাদেরকে কথা দিয়ে বলতে পারি। উত্তরপাড়া বিধানসভার ভেতরে 2টো মিউনিসিপ্যালিটি, একটা উত্তরপাড়া, একটা কোন্নগর, 3টে পঞ্চায়েত, রঘুনাথপুর, কানাইপুর আর নবগ্রাম, এই 5টা প্রশাসনিক জায়গাতে একদিনে আর নতুন করে একটা চুরি, একটা দুর্নীতি, একটা ইল্লিগাল আবাসন বানানোর জন্য যে রাস্তা, সেই রাস্তাটা আমরা বন্ধ করে দেব। কোনো নেতাকে পয়সা খেতে দেব না, কোনো ইঞ্জিনিয়ারকে পয়সা খেতে দেব না, কোনো প্রমোটারি রাজ চলতে দেব না। শুধুমাত্র নিয়ম অনুযায়ী গোটা উত্তরপাড়া সমেত গোটা পশ্চিমবঙ্গকে পরিচালনা করতে চাইছি। আজ উত্তরপাড়ার সমস্যা পশ্চিমবঙ্গের সমস্যার বাইরে নয়, তাই লড়াইটা জোরদার করতে হবে। আর এই জোরদার লড়াইয়ে আপনাদের সুচিন্তিত মতামত, আপনারা উত্তরপাড়ার ভোটার নন, আপনারা এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের অভিভাবক, আপনারা এই পশ্চিমবঙ্গের মেয়েদের সম্মানের রক্ষাকর্তা, আপনারা এই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে বাঁচানোর কারিগর। আপনাদের কাছে আবেদন, ভোট কাস্তে হাতুড়ি তারাই দিন, সঙ্গে থাকবো, পাবেন আমাদেরকে সারাক্ষণ। সবাইকে প্রণাম, নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, ভোট কাস্তে হাতুড়ি তারাই দিন। কংগ্রেস
মিছিলটা সাজিয়ে নিন ঝটপট। আমরা ডান দিকে প্রবেশ করব জয়ন্তনগরের দিকে। সমস্ত কমরেডদের কাছে অনুরোধ, আপনারা মিছিলটা সাজিয়ে নিন। কমরেড মিছিলটা সাজিয়ে নিন। আমরা পুনরায় প্রার্থী পরিচিতি পর্ব কাজটা শুরু করব। জয়ন্তনগরের দিকে আমরা প্রবেশ করব। কমরেডরা ঝটপট মিছিলটা সাজিয়ে নিন। আমরা জয়ন্তনগরের দিকে প্রবেশ করব, এলাকায় মানুষের সাথে পরিচিতি পর্ব সারবার জন্য। বিবেক কোথায়? হ্যাঁ, একটু সাইড দিন, গাড়িটাকে একটু আগে নিয়ে যায়। সামনে যারা আছেন একটু সাইড দিন। তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। সামনেটা ফাঁকা করে দাও, সামনেটা ফাঁকা করে দাও। একটু দিদি, একটু দাঁড়িয়ে যাও দিদি। বন্ধুগণ, আসন্ন উত্তরপাড়া এই বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভা নির্বাচনে ভালো করে মানে লম্বায় লম্বায় লম্বায়, হ্যাঁ হ্যাঁ লম্বায়। আপনার আমার অতি এইখানে দেখ ভাই, ইতিমধ্যে আপনাদের এই এলাকার সকল জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধির প্রতিবাদে কাছে হাতুড়ি তারা আগিয়ে যা, আগিয়ে যা বিবেক, আগিয়ে যা। লম্বায় ভিডিওটা নিন। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কাছে হাতুড়ি তারা এক ধাক্কায় 7 টাকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কাছে হাতুড়ি তারা রান্নার গ্যাস নিয়ে চাল বাহানা চলবে না, রান্নার গ্যাস নিয়ে চাল বাহানা চলবে না। উত্তরপাড়া কেন্দ্রে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাছে হাতুড়ি তারা ভোট দিন, ভোট দিন, উত্তরপাড়া কেন্দ্রে কমরেড মীনাক্ষী মুখার্জির কাছে হাতুড়ি তারা ভোট দিন, ভোট দিন। যুবক স্বার্থে, বেকার যুবক যুবতীদের স্বার্থে রাস্তায় লাল দিনা যাতে মহিলা উত্তরপাড়া কেন্দ্রে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাছে হাতুড়ি তারা ভোট দিন, ভোট। এলাকার সমস্যার কথা বিধানসভায় গিয়ে বলতে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাছে হাতুড়ি তারা মীনাক্ষী মুখার্জিকে কাছে হাতুড়ে তারা চিঠে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন উত্তরপাড়া বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই এর প্রার্থী আপনার আমার অতি পরিচিত বাংলার এক লড়াকু নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি ইতিমধ্যে আপনাদের এলাকায় প্রবেশ করেছে। এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে আমাদের আহ্বান, আপনারা কমরেড মীনাক্ষী মুখার্জির সাথে পরিচিত হন এবং আগামী নির্বাচনে কমরেড মীনাক্ষী মুখার্জিকে কাছে হাতুড়ি তারা চিঠে ভোট দিয়ে মানুষের দাবিকে বিধানসভার অভ্যন্তরে তুলে ধরতে সাহায্য করবে। সারা বাংলার মানুষ মহিলাদের নিরাপত্তার দাবিকে বিধানসভার অভ্যন্তরে তুলে ধরতে পারে।